বিনা, তাই কাজটা ফিনিশ তো করি আগে। আর তুই আমাকে মাফ করে দিস, বোধ হয়ে যেন পিছিয়ে পড়িস না। আকাশ এসব লুকিয়ে দেখছিল আড়াল থেকে। তার মনে হচ্ছে পুলিশ লোকটা খারাপ, তাই সে বেশ কিছু না ভেবে তার পাশে পড়ে থাকা পাথর হাতে নিয়ে গায়ে সব জোর দিয়ে মেরে দেয়। জাবির যখন গুলি করবে ঠিক তখনই একটা পাথর এসে জাবিরের মাথায় লাগে, এতটা জোরে যে তার সামনে সবকিছু কালো হয়ে আসে, হাত থেকে গান পড়ে যায়, মাথা ধরে বসে পড়ে। আকাশ আড়াল থেকে বেরিয়ে শুয়ে থাকা লোকটিকে বলে, তাড়াতাড়ি পালিয়ে যান আপনি। এটা শুনে লোকটা আকাশের দিকে তাকালো। সে দেখে একটা ছেলে দেখতে সুন্দর, কিন্তু জামা কাপড় অনেক ময়লা। কবির ভাবে সে যদি পালিয়ে যায় তাহলে যাবি তো ওই ছেলেটাকে ছাড়বে না। তাই কবির গিয়ে আকাশের হাত ধরে আর বলে, ও অনেক ভয়ঙ্কর, তুইও আয় আমার সাথে। বলে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কিছু দূর যেতেই আকাশের শরীরের বাকি শক্তিটুকু ও ফুরিয়ে গেল। 3 দিন ধরে না খাওয়া, তাই রাস্তায় পড়ে গেল। অনেক কষ্ট হচ্ছে তার, যেন মৃত্যুর খুব কাছাকাছি চলে এসেছে। অনেক পানি পিপাসা পেয়েছে, তাই পানি পান করতে লাগলো। কবির এটা দেখে একটু ভয় পেয়ে যায়, তাই আকাশকে কোলে করে পাশের একটা দোকানে নিয়ে যায়। একটা কেক আর পানি কিনে একটু করে কেক আর একটু পানি খাওয়াচ্ছে। সে আকাশকে দেখে বুঝতে পেরেছিল সে ক্ষুধার্ত। রাত 12টা। কবির আর আকাশ বাসে বসে আছে, উদ্দেশ্য ঢাকা। আকাশ কবিরের ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে আছে। আকাশও চায় না এখানে থাকতে, মুখোমুখি হতে চায় না তার বাবা মায়ের। কিছুক্ষণ আগে আকাশ একটু সুস্থ, তখন কবির আকাশের মুখটা আলতো ছুঁয়ে বলে, কি নাম তোর? আমাকে কেন বাঁচালি? আমার নাম আকাশ। আমার মনে হলো ওই পুলিশটা খারাপ, তাই। তোর বাড়ি কোথায়? বাবার নাম কি? আমি একা, আমার কেউ নেই, থাকার কোনো জায়গাও নেই। ভালোই মিথ্যা বলতে পারিস তো। আমি মিথ্যা বলিনি। মানুষের মুখ মিথ্যা বলে, কিন্তু চোখ নয়। তুই চাইলে আমি জিজ্ঞাসাও করব না, তবে তুই চাইলে আমি তোকে আমার সাথে নিতে পারি। বল, যাবি আমার সাথে? কবির হচ্ছে একজন গ্যাংস্টার। পরিবার বলতে কেউ নেই। সবাই তাহলে মারা গেছে? না, সবাইকে মেরে ফেলা হয়েছে। মেরেছে ডার্ক মাফিয়া। সকালের মিষ্টি সূর্যের আলো আকাশের চোখে পড়তেই ঘুম ভেঙে গেল। আকাশ দেখলো সে কবিরের হাঁটুর উপর শুয়ে আছে, আর তার হাত আকাশের মাথার উপর। আকাশের যেন আজ অনেক শান্তি লাগছে। কিছুক্ষণ পর কবিরের ঘুম ভাঙলো। বাস স্টেশনে থামার সাথে সাথে 5-6টা গাড়ি এসে থামলো স্টেশনে। আকাশের হাত ধরে নিচে নামালো। গাড়ি থেকে অনেক লোক নামলো আর একজন ছুটে আসলো কবিরের কাছে। স্যার, আপনি ঠিক আছেন তো? আমরা অনেক টেনশনে ছিলাম। আমি ঠিক আছি। আর এই ছেলে আমাকে বাঁচিয়েছে, তাই আজ থেকে ও আমার ছেলে। ওর নাম আকাশ, আকাশ চৌধুরী। আর তোমাদের ছোট সাহেব। 12 বছর পরে দুবাই, চৌধুরী গ্রুপ। রহমত মিয়া ছুটছে বসের কেবিনের দিকে। রহমত এখন আর বডিগার্ড নেই, সে এখন কোম্পানির ম্যানেজার। অনুমতি না নিয়েই দরজা খুলে রহমত বলল, অবশ্য তাকে এই পাওয়ার দেওয়া হয়েছে। স্যার, ড্রাগনের লোকেরা গাড়ি আটকে দিয়েছে। মাল সময় মতো ডেলিভারি না হলে আমাদের কোম্পানির অনেক লস হবে। কবির চৌধুরী বসে একটা ফাইল দেখছিল। রহমতের দিকে তাকিয়ে চশমা খুলল আর বলল, খোঁজ নাও, আকাশ কোথায়? রহমত আকাশের নাম্বারে ফোন দিচ্ছে, কিন্তু ফোন সুইচ অফ। স্যার, আকাশ বাবুর ফোন তো অফ। রহমত বাবু বলে ডাকে আকাশকে। কবির চৌধুরী একটু হাসল। আরে রহমত, এত টেনশন নিও না, জাস্ট চিল। শুনশান রাস্তা, দুই পাশে মরুভূমির বালি চিকচিক করছে। 2 গাড়ি ভর্তি মাল। ড্রাগনের চেলা ফোনে কথা বলছে ড্রাগনের সাথে। বস, আমরা প্রায় পৌঁছে গেছি। তোদের কয়জন আছোস? বস, আমরা 10 জনের মতো আছি। সাবধানে মাল গোডাউনে রেখে দিবি। এসব বলছে এমন সময় হঠাৎ করে একটা গুলি এসে চেলার পাশে বসা লোকটার মাথায় লাগে। সে দেখে ওর পাশে বসা থাকা লোকটার কপাল ফুটো হয়ে গেছে, আর তার সামনে গ্লাস ফুটো হয়ে আছে। তাই সে ফুটো অনুসরণ করে সামনের দিকে তাকায়। এদিকে ড্রাগন ফোনে হ্যালো হ্যালো করেই যাচ্ছে। রহিম দেখলো তাদের সামনে একটা ল্যাম্বরগিনি কার, আর গাড়িতে হেলান দিয়ে কেউ দাঁড়িয়ে আছে, মুখে সিগারেট। এক হাত দিয়ে খাচ্ছে আর অন্য হাতে একটা M4A1 গান তার গানের সাথে হেলান দিয়ে রাখা। ছেলেটা দেখতে সুন্দর, মুখে খোঁচা খোঁচা দাড়ি, লম্বায় 6 ফুটের মতো, কালো প্যান্ট, সাদা শার্টের উপরে কালো ব্লেজার, আবার কালো শু, চুলগুলো স্টাইল করে।
চোখে কালো সানগ্লাস, সব বলিয়ে যেন ম্যান ইন ব্ল্যাক। হ্যাঁ, এটাই আকাশ চৌধুরী। যা সবাই ওর লাশ দেখতে চাই আমি। সবাই যে যার মতো ছুরি, কাটারি, রামদা, রড এইসব নিয়ে ছুটে আসছে আকাশের দিকে। আকাশ গানটা গাড়িতে রেখে সিগারেট টানতে টানতে হেঁটে সামনের দিকে এগোচ্ছে। একজন আকাশকে রামদা দিয়ে মারতে আসলে ওর পেটে একটা ঘুষি মেরে ওর কাছ থেকে রামদাটা নিয়ে লোকটার গলায় চালিয়ে দেয়, আর তার মাথাটা নিচে গড়িয়ে পড়ে। এটা দেখে বাকি সবাই একটু ভয় পেয়ে দাঁড়িয়ে যায়। আকাশ বলল, এখন বুঝতে পারছি সকাল থেকে হাত কেন চুলকাচ্ছিল। ওই তোরা দাঁড়িয়ে গেলি কেন? আমার কাছে তোদের সাথে গল্প করার টাইম নাই, সো কাম অ্যান্ড ফিনিশ মি। বলে আবার মুখে সিগারেট দিল আকাশ। এবার একেবারে সবাই চলে আসলো আকাশের কাছে। 8টা লাশ রাস্তায় পড়ে আছে। আকাশের জামা কাপড়ে ও মুখে রক্ত লেগে আছে। সিগারেট শেষ হয়ে এসেছে, তাই নিচে ফেলে ফাঁ দিয়ে ফিসে দিল। ট্রাকের সামনে রহিম দাঁড়ানো আছে, সে তো ভয়ে আধমরা হয়ে গেছে। আকাশ ওর দিকে তাকালো, হাত উঁচু করে ডাক দিল রহিমকে। রহিম মাথা নাড়িয়ে বলল, না। দূর শালা, আয়, তোকে কিছু করব না, তোকে আমার পছন্দ হয়েছে রে। আকাশ পিছনে নিজের গাড়ির কাছে চলে গেল। রহিম এখনো আগের জায়গায় দাঁড়ানো। ওই তোকে আসতে বলছি না এখানে? রহিম ভয় পেয়ে আকাশের কাছে চলে এলো। কোমর থেকে একটা গান বের করে রহিমকে দেয়, নিজে চশমা খুলে নেয় আর বলে, নে এবার মার। রহিম একবার আকাশের চোখের দিকে তাকায়, একবার তার হাতের গানের দিকে। দূর, তোর দ্বারা হবে না। বলে আকাশ রহিমের বুকে গুলি করে দেয় আর বলতে থাকে, কত সময় পেয়েছিস, এর মধ্যে আমাকে মেরে দিতে পারতিস কিন্তু। আকাশ নিজের শার্ট ব্লেজার খুলে নিচে ফেলে দেয়। আকাশের জিম করা বডি বেরিয়ে আসে। গাড়ি থেকে পানির বোতল নিয়ে মুখ ভালো করে ধুয়ে নেয় আর পকেট থেকে ফোন বের করে রহমত মামাকে ফোন করে। আকাশ রহমতকে মামা বলে ডাকে। হ্যালো মামা। বাবু তুই কোথায়? ফোন অফ কেন? আর এদিকে আমাদের সর্বনাশ হয়ে গিয়েছে। হা 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 হা। মামা, তুমি কি করে ভাবলে এই আকাশ চৌধুরী বেঁচে থাকতে আমাদের সর্বনাশ হবে? নতুন রাস্তায় লোক পাঠিয়ে ট্রাক নিয়ে যাও। রাখলাম, বাই। অফিসে তো রহমত, বলেছিলাম না টেনশন নিও না। আপনিও যেমন আপনার ছেলেটাও তেমন। বলে রাগে গজগজ করতে চলে গেল রহমত। আসলে রহমত কবি চৌধুরীর বন্ধুর মতো, আর আকাশকে নিজের ছেলের মতো ভালোবাসে। পরিবার বলতে আছে স্ত্রী, একটা মেয়ে, একটা ছেলে, কিন্তু তারা সবাই বাংলাদেশে। এটা দেখে কবি চৌধুরী আরো জোরে হাসতে লাগলো। এদিকে, ম্যাডাম ম্যাডাম, অনেক বেলা হয়ে গেছে, এবার ওঠেন, বড় সাহেব আপনাকে ডাকছে। ওই ভাগ এখান থেকে, সকালে উঠেই তোর মতো ছোট লোকদের চেহারা দেখতে চাই না। কাজের লোকটি বাইরে চলে গেল। কম্বলের মধ্যে থেকে বেরিয়ে এলো একটা মেয়ে, দেখতে অনেক সুন্দর, ঠিক যেন পরী। ডান গালে একটা তিলও আছে। নাম তাইবা মনি। তার বাবা ডাকে মনিরা বলে। ধনী বাবার একমাত্র মেয়ে, আদর পেয়ে বাদর হয়ে যাওয়া প্রাণী এটা। বাবার পাওয়ার দেখিয়ে চলে সব সময়, অহংকারে যেন পা মাটিতে পড়ে না। ওর বাবা দেশের নামকরা বিজনেসম্যান আরমান আহমেদ। মা ছোটবেলায় মারা গেছে, কিন্তু একে প্রথম দেখাই ছেলে মনে হবে সবার, কারণ পোশাক ছেলেদের মতোই পরে। মনিরা ফ্রেশ হয়ে নিচে এসে দেখে তার বাবা তার জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে। গুড মর্নিং পাপা। গুড মর্নিং মাই প্রিন্সেস। তো ঘুম কেমন হলো? ভালো, তবে আমি তোমাকে কতবার বলেছি যে কোনো ছোট লোক যেন আমার ঘরে না ঢোকে। সামনে দাঁড়ানো কাজের লোকদের দিকে তাকিয়ে বলল, হয়েছে, এখন খেয়ে নাও। আরমান আহমেদ তার মেয়ের প্লেটে খাবার দিচ্ছে। মনিরা খাচ্ছে, এমন সময় তার কাশি লাগে। তার গ্লাসে পানি নাই, জগ একটু দূরে, তাই একটা কাজের মহিলা জগ এনে গ্লাসে পানি ঢেলে দিল, আর ঠিক তখনই ঠাস করে একটা চড় মেরে দেয়। মনিরার কাশি লাগায় একটা কাজের লোক ওর গ্লাসে পানি দিতে গেলেই মনিরা ওই লোকটিকে কষে একটা থাপ্পড় দেয়। কত বড় সাহস তোর, তুই আমার হাতে গ্লাস দিস? তোকে আমি। আবার চড় মারতে গেলে আরমান আহমেদ ওকে আটকায় আর ইশারায় কাজের লোকদের চলে যেতে বলে। মনিরা তার বাবার দিকে তাকায়। মনিরা, এটা কিন্তু অনেক বাড়াবাড়ি। আচ্ছা, তুমি তো ওদের দেখতে পারো না, তাহলে ওদের বিদায় করে দিই, কি বলো? দাও, ওদের মুখ আমি আর দেখতে চাই না, যত সব। তাই বলে দিই, তাহলে আমাদের বাড়ির সব কাজ